হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালামের একটা ফিল্ম নিয়ে, যে ফিল্মটার নাম হলো ARM। ফিল্মটা শর্ট ফর্ম, এটার একটা বড় নাম আছে মালায়ালামে, যেটার ইংলিশ ভার্সন যদি আমি বলি সেটা হচ্ছে আজাইনাতে সেকেন্ড থিপ, আজাই দ্য সেকেন্ড থিপ, এরকম একটা নাম। এর যে অরিজিনাল মালায়ালাম নামটা সেটা উচ্চারণ করতে গেলে আমার ভিডিও পুরো শেষ হয়ে যাবে। তো এটা ছিল শর্ট ফর্ম আম বলে মুভিটা দেখলাম, সেটা নিয়ে কথা বলবো। কেমন হলো এই মুভিটা সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মালায়ালামের রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ আর্ম মুভিটা, স্টারিং টবিনো থমাস এবং আমাদের কৃতি শেট্টি আছে এই ফিল্মটা। এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা আমার জন্য কিন্তু ওয়ান টাইম ওয়াচ, কিন্তু খুব স্যাটিসফাইয়ের সাথে এবং খুব মানে একটা এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে ফিল্মটা চলতে থাকে, যেটা কিনা একবার খুব ভালো করে দেখা যায় এবং ফিল্মটা যেভাবে শেষ হয় ক্লাইম্যাক্সটা সেটা আরও হেভি, যেটার জন্য এই পুরো ফিল্মটা ওয়ার্থ ইট, ঠিক আছে, এবং ওয়ান টাইম ওয়াচ খুব ভালো করে। এবার এই ফিল্মটা ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাই যে এই ফিল্মের সেকেন্ড পার্টও আসতে চলেছে। এবার এই ফিল্মের যে স্টোরিটা, শর্টে যদি স্টোরিটা বলে দিই, সেটা হচ্ছে এই ফিল্মের গল্পটা হলো তিনটে জেনারেশনের। এখানে একটা রাজার আমল থেকে কাহিনীটা চলে আসছে। এখানে একটা দ্বীপ আছে, ঠিক আছে, যেখানে যেটা কিনা একটা তারা আমাদের পৃথিবীতে খসে পড়ে গিয়েছিল। সেই তারা থেকে একটা রাজা সে একটা দ্বীপ বানিয়েছিল, ঠিক আছে, যাতে একটা ঠাকুর আছে। সেই ঠাকুরটা খুব মানে পবিত্র এবং তার কাছে প্রচুর মানে কি বলবো অনেক কিছু আছে। ওই ঠাকুরটা যেখানে থাকবে সেই জায়গাটা সবসময় পবিত্র এবং সেই জায়গাটা সবসময় সেফ থাকবে। সেখানে কোনো মানুষের রোগ হবে না এবং সেখানে কোনো মানে বিপদ আপদ কিছু আসবে না, শুধুই ভালো এবং উন্নতি এবং সুরক্ষা থাকবে। এবার সেই দ্বীপটা একটা রাজার কাছে আছে। এবার একটা যোদ্ধা সেই দ্বীপটাকে তাদের ওইখানে আনছে, ঠিক আছে, রাজার কাছ থেকে চেয়ে। তারপরে একটা সময় একটা চোর আসছে, যেটা তার মানে তার পরের জেনারেশনের সেই চোরটা সেই দ্বীপটাকে চুরি করে নিচ্ছে। এবার সেই চোরটা কে, সেই চোরটা কেন চুরি করছে দ্বীপটাকে, এবং এই যে দ্বীপটা এখানে আছে, ঠিক আছে, যেটা রাজার কাছ থেকে নিয়ে এসেছিল এই যোদ্ধাটা, সেটা কি আদেও অরিজিনাল নাকি সেটা নকল, সেইটা নিয়ে এই ফিল্মটা দেখতে হবে। এবার সেই যে চোরটা ছিল তারই হচ্ছে বংশ আমাদের এখানে যে হিরো, ঠিক আছে, তার ছেলে, সেটা হচ্ছে আমাদের তার মানে তার মেয়ের ছেলে, ঠিক আছে, তো তারই নাতি এখানে আমাদের মেন প্রোটাগনিস্ট, যেটা হচ্ছে প্রোটাগনিস্ট, যে হচ্ছে কিনা আমাদের টবিনো থমাসের ক্যারেক্টারটা। তার সাথে এবার একটা চোরের থাপ্পা লেগে গেছে। এবার সে তার পুরো গ্রামের যতজন মানুষ আছে তাকে চোর ভাবে, যেখানেই চুরি হোক তার নাম উঠে আসে। এবার কি করে সেই নামটাকে মানে সরাবে চোরের নামটাকে, এবং তার গ্রামের জন্য তাকে কি কি করতে হবে সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটার স্টোরিটা, ঠিক আছে, প্রথমে আপনি বুঝতে পারবেন না, তারপরে যখন আপনি ফিল্মটা আস্তে আস্তে দেখবেন, ফ্ল্যাশব্যাক পোর্শনগুলো যখন চলতে থাকবে, তখন এই ফিল্মের মেন স্টোরিটা আমরা জানতে পারি। এবং ফিল্মটা ক্লাইম্যাক্স হতে হতে তবে কিন্তু পুরো স্টোরিটা আমরা জানতে পারি। আমরা কিন্তু যে ফিল্মটা প্রথমেই আমরা স্টোরি বলে দিচ্ছি এরকম না, পুরো ক্লাইম্যাক্স হওয়ার আগে পর্যন্ত আমাদেরকে স্টোরিটা আস্তে আস্তে বলা হয়। এবং এই ফিল্মে টবিনো থমাসের মানে ওই যে এখানে তিনটে রোল টবিনো থমাসের, একটা হচ্ছে রাজার এই মানে যোদ্ধার, একটা চোরের, এবং আর একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম লাইনে যেটা হচ্ছে আমাদের হিরো। এবার টবিনো থমাস যে চোরের যে ক্যারেক্টারটা করেছে মানিয়ান, সেইখানে কিন্তু সে ফাটাফাটি অ্যাক্টিং করেছে। এবং সেইখানে মানে আলাদা রকম তার একটা মানে চোখের তাকানো বলি, বা সেখানে ম্যানারিজম, সেখানে তার অ্যাটিটিউড, সেখানে তার চলার স্টাইল, এবং সেখানে যখন সে অ্যাকশন করছে সেটা সলিড। টবিনো থমাস ওইখানে যে পারফরমেন্সটা দিয়েছে ওই ক্যারেক্টারটার জন্য, মানিয়ানের ক্যারেক্টার জন্য, সেটা আউট অফ দ্য বক্স, সেটা দেখতে মজা আলাদা লাগে। এবার এই ফিল্মের আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরটা এতটা স্ট্রং, কিছু কিছু জায়গায় যেরকমভাবে মিউজিকগুলো চলতে থাকে, সেখানে যেরকম এলিভেশন সিন, সেখানে যেরকম গুজবাম্পস দেয়, সেটা আলাদা একটা জোনে নিয়ে যায়। এই ফিল্মে কিন্তু মিউজিকের অনেক রকম ভ্যারাইটি আছে এবং মিউজিকগুলো কিন্তু অনেক জায়গায় জায়গায় চেঞ্জ হতে থাকে এবং প্রত্যেকটা মিউজিক কিন্তু সলিড। এবং এই ফিল্মটা দেখার সময় অনেকটা আপনাদের কান্তারা ফিল্মের কথা মনে পড়তে পারে, ঠিক আছে, যেহেতু ওই রকমই স্টাইলাইজ একটা ফিল্ম, ঠিক আছে, এবং হালকা মাইথোলজিক্যাল রেফারেন্সের একটা ফিল্ম, তার সাথে সাথে একটা মানে সায়েন্স ফিকশনও বলা যায়, এবং এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। এবার এই যে গল্পটা চলতে থাকে, যেটা আমাদের প্রেজেন্ট টাইম লাইনের যে গল্পটা, সেটা আপনার কোথাও কোথাও মনে হবে যে না গল্প থেকে সরে যাচ্ছে এবং মানে কিছু আননেসেসারি এলিমেন্ট চলে আসছে, সেটা কিছুক্ষণের জন্য মনে হবে। আবার ঠিক তার কিছুক্ষণ পরে আবার গল্পটা ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, তখন কিন্তু আবার খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো স্ক্রিন প্লেটা এঙ্গেজিং, কিন্তু প্রেজেন্ট টাইম লাইনটা হালকা একটু আমি বলবো কেটে যদি আননেসেসারি এলিমেন্টসগুলো একটু বাদ দিয়ে দিত তাহলে হয়তো আরও বেটার হতো। বাকি পুরো ফিল্মটা কিন্তু খুবই মানে ওয়ার্থ ইট এবং খুব স্যাটিসফাই হয় দেখার সময়। এবং পুরো স্ক্রিন প্লেটা যখনই আমরা ফ্ল্যাশব্যাক পোর্শনে যাচ্ছি আমাদের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ সেরকম সেখানে যেরকম বিজিএম ইউজ করা হয়েছে, সেখানে যেরকম টবিনো থমাসের পারফরমেন্স, সেখানে যেরকম একটা আমরা ওই রহস্যময় ব্যাপার জানতে পারছি, ঠিক আছে, সেইগুলো কিন্তু খুব মজা দেয়। এবং এই ফিল্মটা আপনি যখন প্রথমে দেখবেন আপনার মনেই হবে
যে এই ফিল্মের কিন্তু পরে আবার পার্ট আসবে, কারণ পুরো ফিল্মটা যতক্ষণ চলে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত ক্লাইম্যাক্স আসা পর্যন্ত, ঠিক আছে, যেভাবে ফিল্মটা শেষ হবে আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন যে এই ফিল্মে আর একটা পার্ট আসতে থাকছে। এই ফিল্মে নায়িকার যদি আমি কাজ বলি, কৃতি শেট্টি, তার কাজ এখানে বলতে খুব অল্প সময়ের জন্য সে স্ক্রিন টাইম পেয়েছে এবং তার কাজ এখানে নেই, তার শব্দই নেই, ঠিক আছে, জাস্ট দু একটা সিনে তার শব্দ আছে, সে জাস্ট আছে, ঠিক আছে, একটা লাভ ইন্টারেস্ট প্লে করছে এবং তাকে যেরকম একটা রোল দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই হিসাবে সে ঠিকঠাক কাজ করেছে। এবং এই ফিল্মে একটা কাস্টের ব্যাপারে একটা মেসেজ আছে, এই উঁচু নিচু যে জাতি হয়, ঠিক আছে, সেরকম ব্যাপারেও যে একটা এদিকেও অ্যাঙ্গেল দিয়েছে। এবং তার পাশাপাশি এই যে মানে নিচু জাতিরা তারা মন্দিরে ঢুকতে পারবে না, যেরকম আমরা অনেক ফিল্মে দেখে এসেছি, সেই সব জিনিসগুলোও আছে। তার পাশাপাশি একটা ওই যে রাজকীয় যে ব্যাপারটা আগে জেনারেশন একদম প্রথমের দিকে, সেরকমও একটা ব্যাপার আছে। তার সাথে সাথে প্রেজেন্ট টাইম লাইন আছে, তিনটে জেনারেশন গল্প যেরকম আমি বললাম। এবং তার সাথে সাথে এই ফিল্মের অ্যাকশনের স্টাইলাইজেশন কিন্তু খুব ভালো, অ্যাকশন সিনগুলোকে হেভিভাবে ডিজাইন করা, সেখানে টবিনো থমাসের পারফরমেন্স, সেখানে বিজিএম, মারাত্মক বিজিএম। আমি এখনো পর্যন্ত দেখিনি, সার্চ করে যে অ্যাকচুয়ালি এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর কে দিয়েছে। যতটা আমার মনে হয় যে মনে হচ্ছে সন্তোষ নারায়ণ হতে পারে, আমি মেবি ঠিক না, আমি সেটা দেখে আমি স্ক্রিনের নামটা দিয়ে দেবো যে কার অ্যাকচুয়ালি কে এখানে মিউজিকের কাজ করেছে। কিন্তু এখানে টবিনো থমাস তিনটে রোলই কিন্তু খুব ভালো করে নিভিয়েছে। একটা টবিনো থমাসকে আপনি দেখবেন সেই 2018 টবিনো থমাস মনে হবে, আর একটা টবিনো থমাসকে দেখবেন সেটা রাজার মতো একটা আলাদা টাইপের মনে হবে। এবং আর একটা টবিনো থমাস যে কিনা এই যে মানিয়ানের যে ক্যারেক্টারটা চোর, সেইটা কিন্তু সে সলিডভাবে নিভিয়েছে। এবং এই ফিল্মটা সত্যি বলছি অনেকটা কান্তারার কথা মনে করায়, এবং ফিল্মের যে স্ট্রাকচার সেইটাও মানে অনেকটা হেভি এবং খুব একটা ইউনিক গল্প বলার চেষ্টা করছে। মালায়ালাম ইন্ডাস্ট্রি সবসময় তারা এই জন্যই জানা যায় যে তাদের গল্পের মধ্যে সবসময় কিছু ইউনিকনেস থাকে, এইখানেও সেটা আছে। এবং এই ফিল্মটাও কিন্তু মালায়ালামের 100 crore ক্লাব পার করে গিয়েছিল এই ফিল্মটা, যেখানে কিনা 30 কোটি টাকা বাজেটের একটা ফিল্ম, যেটা কিনা 110 কোটি টাকার মতো কালেকশন করেছে। এই ফিল্মটা থিয়েটারে দেখলে যখন ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজবে বা ওই মানিয়ানের যে ক্যারেক্টারটা যখন আসবে, সেটা কিন্তু আলাদা একটা হাই দেবে, সেখানে কিন্তু গুজবাম্পস আছে এবং সেখানে কিন্তু যেরকম ডিজাইনিং সেই জিনিসগুলো সেগুলো কিন্তু সলিড। এবং ওই যখন মানিয়ানের গল্পটা বলে তখন কিন্তু একটা আলাদা জোনে আপনি চলে যাবেন, মানে যখন ব্যাক স্টোরিটা আমরা দেখতে পাই সেখানে একটা আলাদাই ভাইবস দেয়। এবং প্রেজেন্ট টাইমলাইনে যখন আসে তখন আমরা যেরকম মালায়ালামের রুটিন সিনেমা যেরকম দেখি আমরা, এই উঁচু নিচু যে কাস্টগুলো নিয়ে এইসব জিনিস নিয়ে আমরা যেরকম দেখি সেরকম মনে হবে। আবার একদম প্রথমে যেটা রাজার এটা দেখাবে সেটা অল্প স্বল্প, ঠিক আছে, সেটা আবার আমার অনেকটা সেই এই সিনেমাটার কথা মনে করাচ্ছিল, ওই যে সূর্যের একটা সিনেমা ছিল যেটা ওই কি বেশ চায়নাদের নিয়ে একটু ইয়ে ছিল, যেখানে একটা মানে ওই কি বলে মানে একটা জিনিস থাকবে যেটা ভাইরাস ছড়িয়ে দেবে, ঠিক আছে, সেই সব মানে ওই যাতে শ্রুতি হাসান আছে ফিল্মটায়, কি চায়না এরকম একটা নামটা এখন মনে পড়ছে না, তো ওই ফিল্মটার কথা মনে করছিল। এবং প্রেজেন্ট টাইম লাইনটা অনেকটা আমাদের কান্তারার কথা মনে করা ছিল। সব কিছু মিলিয়ে ফিল্মটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ, কিন্তু ক্লাইম্যাক্সটা আপনাকে স্যাটিসফাই করে দেয়, ক্লাইম্যাক্সটা হেভি। তার পাশাপাশি মানে এই যে আমাদের টমিনো থমাসের যে চোরের যে ক্যারেক্টারটা মানিয়ান, সে যখন স্ক্রিনে থাকে তখন জাস্ট ফিল্মটা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে এবং খুব এঙ্গেজিং ওয়েতে চলতে থাকে। ওইটুকু স্ক্রিন প্লে কিন্তু ব্যাপক লাগে, বাকি স্ক্রিন প্লেটা অনেক আস্তে আস্তে স্লো পেসভাবে এগোয়, কিন্তু পুরো সিনেমাটা একবার দেখার পর আপনার কিন্তু মন ভালো লাগবে এবং আপনার মনে হবে না যে পয়সা কোথাও মানে ওয়েস্ট হয়েছে। যারা আমাদের এতে দেখেছে, থিয়েটারে দেখেছে, থিয়েটারে দেখার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হবে ফিল্মটার, যেহেতু ব্যাকগ্রাউন্ড স্কোর খুব স্ট্রং এবং কিছু কিছু সিনেমাটোগ্রাফি খুব ভালো, ভিএফএক্স খুবই খারাপ, ভিএফএক্স পুরো চোখে পড়ে। তার পাশাপাশি এখানে টবিনো থমাসের পারফরমেন্স খুব ভালো। ওভারঅল এই ফিল্মটা আমার কিন্তু ওয়ান টাইম ওয়াচ, কিন্তু খুব ভালো করে স্যাটিসফাইয়ের সাথে আমি এই ফিল্মটা দেখেছি। মাঝখানে হালকা একটু বোরিং মনে হয়েছিল, যখন মানে একটু হালকা নেসেসারি এলিমেন্টস যায়, যেরকম মনে হচ্ছিল যে এরকম নর্মাল মালায়ালাম সিনেমাতে কি এমন আছে যার কারণে ফিল্মটা 100 crore গেছে। কিন্তু লাস্টের দিকে সেকেন্ড হাফটা থেকে ফিল্মটা পুরো জোনটা চেঞ্জ করে এবং সেকেন্ড হাফটা এই ফিল্মটা খুবই ইন্টারেস্টিং। আপনারা অবশ্যই দেখবেন মুভিটা, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে এই ফিল্মটা। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে এই ফিল্মটা। এই ফিল্মটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।